মেয়েটি এবার এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। কিসের যেন একটা আনন্দে মেয়েটির চোখ দুটো চকচক করে উঠছে। বিদ্যুতের আলোয় আরো উজ্জ্বল হয়ে উঠছে বিভৎস চাহনি। আমি একদম কাছে এসে দাঁড়াতেই তার বন্ধ ঠোঁট দুটি খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক লকলকে লাল রঙের জিভ। ওই অবস্থাতেই মেয়েটি চিৎকার করতে লাগলো। ওর চোখ থেকে ঝরছে আগুনের হলকা, যেন মূর্তিমতি এক অভিশাপ ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা রক্ত শুষে খাওয়ার উল্লাসে। বেলা বাড়ার সাথে সাথে রাগও বাড়তে লাগলো। আশ্চর্য লোক বটে হরিনারায়ণ। নেমন্তন্ন করে যে গা ঢাকা দিয়ে থাকতে পারে, এ আবার কেমন ধারা নিয়ম? কি দরকার ছিল বাপু আমাকে এই পাণ্ডব বর্জিত দেশে ডেকে আনার? হাত ঘড়িতে দেখি 2টো বেজে গেছে, অথচ এখনো হরিবাবুর পাত্তা নেই। অসহিষ্ণু হয়ে উঠলাম, কিন্তু কোনো উপায় ছিল না। আর উপায় ছিল না বলেই বসে বসে হরিনারায়ণের বাপান্ত করছিলাম। মনের অবস্থা তখন এমন যে তাকে পেলে বোধহয় খুন করব। বেলা গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে। মেজাজটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ মনে হলো আমি ভুল করিনি তো। কিন্তু না, চিঠিটা খুলে বার করলাম ব্যাগ থেকে। বেশ গোটা গোটা স্পষ্ট অক্ষরে লেখা আছে হরিনারায়ণ নিজে আমাকে রিসিভ করবে স্টেশন থেকে। এ যে কি দুর্ভোগ একমাত্র ভুক্তভোগীরাই অনুমান করতে পারে। স্টেশনটির নাম ভুতুরিয়া। এখনো পুরোপুরি স্টেশনের মর্যাদা পায়নি সে। সারাদিনে মাত্র 2-1টি গাড়ি যাতায়াত করে। একখানা সকালেই চলে গেছে, আরেকটা অর্থাৎ শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যের সময়। সুতরাং সারাদিন ইচ্ছে না থাকলেও অপেক্ষা করে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। স্টেশনে 2টি গাড়ি থামলেও বেশি যাত্রী ওঠানামা করে না এখানে। স্টেশন মাস্টার কোনো রকমের দিন কাটিয়ে আবার শেষ ট্রেনে বাড়ি ফিরে যান। স্টেশনের গায়ে একটা প্রকাণ্ড বট গাছ ছিল, তার তলায় বসেছিলাম আর কি। এমন সময় স্টেশন মাস্টারকে আমার দিকে আসতে দেখে উঠে দাঁড়ালাম। কোথায় যাবেন? একটু দুশ্চিন্তায় পড়েছি মাস্টার মশাই। আমার এক বন্ধু আসবার কথা ছিল, কিন্তু কেন যে এলো না বুঝতে পারছি না। আপনি কি আপনার বন্ধুর বাড়ি চেনেন? না মশাই, জীবনে প্রথমবার আসছি এখানে। চিনলে কি আর সারাটা দিন এই ভুতুরিয়া স্টেশনে ভূতের মতো বসে থাকি? তাহলে তো সত্যি খুব দুশ্চিন্তার কথা ভাই। তবে কিনা এসব নতুন জায়গা, এখানে রাতে কেউ থাকে না। এমনকি এই স্টেশনে 4-5 মাইলের মধ্যেও তো কোনো গ্রাম বা লোক বসতি নেই। সুতরাং শেষ ট্রেনটি এলেই চেপে বসবেন, বুঝলেন? সে কথা আর বলতে, বন্ধুত্ব করে আচ্ছা বিপদে পড়েছি বাবা, আর নয়। আপনার বন্ধুর নামটা জানতে পারি? নিশ্চয়ই, হরিনারায়ণ মুকুজ্জে। স্টেশন থেকে মাইলখানিক দূরে হবে তার বাড়ি। সে নাকি এক বিরাট প্রাসাদের মতো বাড়ি। কথাটা শুনেই স্টেশন মাস্টার কেমন যেন থমকে গেলেন। ভদ্রলোক অবাক দৃষ্টি মেলে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, সে কি, ও বাড়িতে কেউ থাকে তো বলে শুনিনি। বিশ্বাস হচ্ছে না, ওখান থেকে আবার কি আপনাকে আমন্ত্রণ জানালো? আমি ব্যাগ থেকে হরিনারায়ণের চিঠিখানা বের করে স্টেশন মাস্টারের হাতে দিলাম। তিনি চিঠিখানা ভালো করে দেখে আবার আমার হাতে ফেরত দিয়ে বললেন, কি জানি মশাই, আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। যাই হোক, যদি আমার কথা শোনেন তবে শেষ ট্রেনটা ছাড়বেন না। আমার মন খুব একটা ভালো বলছে না।
স্টেশন মাস্টার আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত স্টেশনের দিকে রওনা দিলেন। একটু ঘাবড়ে গেলাম তার কথা শুনে। মনে হলো এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, এমন কোনো কথা যা তিনি ইচ্ছে করে আড়াল করে গেলেন। সন্ধে নামার আগেই শেষ ট্রেনটি যথাসময়ে ভুতুরিয়া স্টেশনে এসে দাঁড়ালো। একজন যাত্রীও নামতে দেখা গেল না সেখান থেকে। অন্ধকার তখন বেশ আসর সাজিয়ে চারিদিক ঘিরে ধরেছে। একটানা ঝিঝি পোকার ডাক কানে বাজছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখানে আর এক সেকেন্ডও নয়। এগিয়ে চললাম ট্রেনের দিকে। স্টেশন মাস্টার ইতিমধ্যেই তার অফিস ঘরে তালা লাগিয়ে গাড়িতে গিয়ে উঠে পড়েছেন। আমাকে দেখতে পেয়ে চিৎকার করে বললেন, উঠে পড়ুন, উঠে পড়ুন। গাড়িতে উঠতে যাব, ঠিক সেই সময়ই কোথা থেকে হরিনারায়ণ এসে হাজির হলো। আরে আরে, কি ব্যাপার? তুমি চলে যাচ্ছ? যাব না তো কি, তোমার মতন একজন কর্তব্যহীন ব্যক্তির জন্য অপেক্ষা করব? আমাকে আর লজ্জা দিও না ভাই। তোমাকে ঠিক সময় রিসিভ করতে পারিনি বলে আমি সত্যিই খুব লজ্জিত। কিন্তু কি করব বলো, গরুর গাড়ি করে আসছিলাম, হঠাৎ খানায় পড়ে গাড়িটা উল্টে গেল। এই সব ঝামেলা মেটাতে গিয়ে সন্ধে হয়ে এলো। তাও বরাত ভালো যে ঠিক সময় উপস্থিত হতে পেরেছি, তা না হলে তো তোমার আর দেখাই পেতাম না। হরিনারায়ণের কথায় যেন কোনো জাদু ছিল। সব ভুলে গেলাম। সত্যি তো, বেচারি বিপদে না পড়লে ঠিক সময়ে আসতো। এমন সময় ট্রেনের হুইসেলে চমকে গেলাম। গাড়িখানা তখন চলতে শুরু করেছে। স্টেশন মাস্টার তখনও এক অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে আছে আমার দিকে। যেই মুহূর্তে ট্রেনটি দৃষ্টিসীমার বাইরে চলে গেল, আমি যেন কেমন একটা অস্বস্তি অনুভব করলাম। নির্জন ভুতুরিয়া স্টেশনটিতে তখন আমি আর হরিনারায়ণ ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। কয়েক মিনিটের মধ্যেই অন্ধকার এসে গ্রাস করল সমস্ত অঞ্চলটিকে। এক বিন্দু আলোর চিহ্ন কোনোখান থেকেও দেখা যাচ্ছিল না। কেবলমাত্র কয়েকটি জোনাকি পোকা সামনের ওই বটগাছটার উপরে মাঝে মাঝে তাদের আলো বিকিরণ করে আলোর অস্তিত্বটুকুর প্রমাণ দিচ্ছিল। নিজেকে হঠাৎ খুব অসহায় বোধ হলো। হরিনারায়ণের বাড়ি যে এমন এক অদ্ভুত পরিবেশে, সেটা আগে ধারণা করতে পারিনি। অকস্মাৎ একযোগে কতগুলি ক্ষুধার্ত শেয়াল ডেকে উঠল, আর তার সঙ্গেই মনে হলো একটি সদ্যজাত মানব শিশু যেন কেঁদে উঠল। একটু চমকে উঠেছিলাম। পরক্ষণেই সাহস পেরিয়ে আনলাম। গ্রাম দেশে এসব ঘটনা নতুন নয়, এর ব্যাখ্যা সবারই জানা আছে। অনেক সময় পেঁচার আওয়াজ, পাতায় পাতায় ঘষা লাগার শব্দ, এইরকম আওয়াজ হতেই থাকে। তবু মনের কোণে কিসের একটা ইঙ্গিত ভেসে বেড়াচ্ছিল। হয়তো সবকিছুই ঠিক, বা হয়তো কিছুই ঠিক নেই। আমি হরিনারায়ণকে জিজ্ঞেস করলাম, কি হে হরি, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? সকাল থেকে পেটে বিশেষ কিছু পড়েনি। খিদেতে কিন্তু পেটটা আমার চোঁচো করছে। আরে না না, গাড়িটা এক্ষুনি এসে যাবে। অন্ধকার পথ বলে বোধহয় একটু দেরি হচ্ছে। হরির কথা শেষ হতে না হতেই একটা গরুর গাড়ির আসার শব্দ কানে ভেসে এলো। গাড়িটা এসে একেবারে আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। ওই ঘন অন্ধকারেও বুঝতে অসুবিধে হলো না যে ওই গরু দুটো বেশ তাগড়াই চেহারার। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল গরু দুটির নাক দিয়ে। মনে হচ্ছিল কেউ যেন কামারশালায় হাঁফড় টানছে। দেখে যেন মনে হলো ওদের নিঃশ্বাস থেকে আগুন বেরিয়ে আসছে। ড্রাগনের নিঃশ্বাসে আগুন ঝরে জানতাম, কিন্তু এই গ্রাম বাংলার গরুর নিঃশ্বাস থেকে যে এমন আগুন বেরোতে পারে, এ ব্যাপারটা পুরোপুরি অদ্ভুত। যাই হোক, হরি এগিয়ে গিয়ে গাড়িতে উঠল। আমিও তাকে অনুসরণ করে গাড়ির ভেতরে ছাউনি ঘেরা আবরণের মধ্যে গিয়ে বসলাম। শরীর বড়ই ক্লান্ত। খড় বিছানো গদির ওপর নিজেকে এলিয়ে দিলাম।
হঠাৎ একটা কথা মাথায় আসতেই তড়াক করে উঠে বসলাম। হরি নিজেই চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছে। তাহলে আমাদের তোলবার জন্য এই গরুর গাড়িটা স্টেশনের গায়ে নিয়ে এলো কে? প্রচন্ড দ্রুত চলছে গরুর গাড়ি। এই গরু দুটো যেন কোনো ঘোড়াকে হার মানায়। হরিকে আমার মনের কথা বলবো ভাবছি, কিন্তু তার আগেই চালকের আসন থেকে হরি বলে উঠল, আপাতত যা দেখছো তার সম্বন্ধে কোনো প্রশ্ন করো না, যথা সময় আমি সব বলবো তোমায়। আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না। আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। কেবল চুপচাপ অপেক্ষা করতে লাগলাম এই যাত্রার অবসানের জন্য। মাঝে মাঝে গাড়িটা সশব্দে দুলে উঠছে। গরু দুটোর নিঃশ্বাস বেরোচ্ছে যেন আগুনের হলকা। নিঃশ্বাসের শব্দে জেগে উঠছে ঘুমন্ত পাখিরা। হরি মাঝে মাঝে গাড়ি চালাতে চালাতে শব্দ করছে। আর সবকিছুর ঊর্ধ্বে ছাপিয়ে উঠছে এক অবরুদ্ধ কান্না। খুব ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ সেই কান্না। একটা ভয়াবহ কোনো কিছু যেন আমায় অক্টোপাসের মতো আষ্ট্রে পৃষ্ঠে বাঁধতে চাইছে। গাড়ি থেকে মুখ বার করে আকাশের দিকে চাইলাম। মনে হলো আকাশের তারাগুলো যেন আমাকে বলছে, যেও না, যেও না, কোথায় যাচ্ছ সে কথা কি তুমি জানো? তুমি পিশাচের সহচর হয়ে ছুটছ, সেখানে কোনো রক্ত মাংসের জীবন্ত মানুষ যায় না। চোখ ফিরিয়ে আনলাম আকাশের দিক থেকে। নিজেকে শক্ত করে সামনের দিকে তাকালাম। লক্ষ্য করলাম ওই দুরন্ত গতিবেগের মধ্যেও গরুগুলো যেন তার প্রভুর দিকে ঘাড় বেঁকিয়ে দেখছিল। অন্ধকারের মধ্যেও ওদের চোখগুলো যেন জল জল করছে। আর বারবার সেই রক্তবর্ণ চোখ যেন আমার দিকে ফিরিয়েই ওরা কটাক্ষ করছিল। সেই দৃষ্টি যে কতটা ভয়ঙ্কর তা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি দেখলাম হরি সপ সপ চাবুক করছে গরুগুলির পিঠে। লক লক করে উঠল গরুগুলির জিভ। দেখলাম হরি কিছু একটা ছুঁড়ে দিল ওদের মুখের দিকে। গরুগুলো ছোটন্ত অবস্থায় সরাত করে সেগুলিকে টেনে নিজেদের মুখে পুড়ে নিল। অসহ্য মানসিক যন্ত্রণায় আমি ছটফট করে উঠলাম। এসব কি? এসবের মানে কি? ভাবলাম হরিকে একবার জিজ্ঞেস করি। তখনই হরি বলে উঠল, হে হে হে, খুব ভুল হয়ে গেছে দাদা, সত্যিই আমি খুব লজ্জা পাচ্ছি কথাটা ভেবে। তোমার তো সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। আহা হা, তোমার সামনে খাবার ঢাকা দেওয়া আছে, দেখো, তো তুমি খেয়ে নাও। কথাটা কানে আসতেই মনে হলো এ সারাদিন না খেয়ে থাকার ফল। সত্যি তো, খিদেও পেয়েছে প্রচন্ড। আমার সামনে খাবার রয়েছে, আপাতত কিছু একটা খেলে পেটটাও ঠান্ডা হবে, মাথাটাও ঠান্ডা হবে। গোগ্রাসে খেয়ে ফেললাম খাবারগুলো। লক্ষ্য করলাম একটা নীলাভ আলোয় চারিদিক ভরে যাচ্ছে যেন। আশ্চর্য হলাম, এমন দ্যুতিময় আলো এমন অজপাড়া গায়ে কেমন অস্বাভাবিক ঠেকল। কিছুক্ষণের মধ্যে সে নীলাভ আলো নিভে গেল। এখন চারিদিক নিস্তব্ধ, শুধু গরুর গাড়ির চাকার খ্যাচ খ্যাচ শব্দ। হঠাৎ হরি বলে উঠল, বলছি যাই দেখবে বা শুনবে দয়া করে কৌতূহল প্রকাশ করো না। আমি তোমায় একটাই অনুরোধ করছি, দয়া করে নিজের প্রশ্নগুলোকে মনে চেপে রাখার চেষ্টা করো। হরির কথাগুলো কেমন আদেশের সুরে শোনালো, যে আদেশ অগ্রাহ্য করার ক্ষমতা আমার এই মুহূর্তে ছিল না। নির্বাক দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না।
হঠাৎ একটা শব্দ কানে আসতেই সচকিত হয়ে উঠলাম। কতগুলো বিরাট আকারের পাখি একসঙ্গে উড়তে থাকলে তাদের ডানায় যেমন শব্দ হয়, অনেকটা সেই রকম। আমি বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করতেই যা নজরে পড়ল, তাতে সারা শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। অতিকায় কতগুলি জীব প্রকাণ্ড ডানা মেলে আমাদের গাড়ির ওপরেই ঘুরপাক খাচ্ছে। বাদুড় শ্রেণীর হলেও অত বড় বাদুড়ের অস্তিত্ব সম্ভব নয়। তাদের চোখগুলো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল ওদের ওই দৃষ্টি দিয়েই ওরা আমার শরীরের সমস্ত রক্ত শুষে নেবে। ঝপ করে একটা আওয়াজ হতেই ভীষণভাবে চমকে উঠলাম। গরুর গাড়ির চালের উপর একটা জীব বা ওই বাদুড়টাই হয়তো লাফিয়ে পড়েছে। গাড়িটা ভীষণভাবে দোলে উঠল। গরু দুটো যেন আরো দ্রুত বেগে ছুটতে শুরু করল। আমি একটু চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু হরি সেই মুহূর্তে তার হাতের চাবুক দিয়ে সপাং করে প্রাণীটির গায়ে আঘাত করতেই তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ তুলে জীবটি সবেগে ঊর্ধ্বাকাশের দিকে উধাও হয়ে গেল। হরি কতগুলি অদ্ভুত শব্দ উচ্চারণ করল। ওম রিং ক্লিং রিং শ্রিং ঝং শ্রিং ক্লিং হ্লিং হং রিং জং ক্লিং শ্রিং রং হং ছং ওং বং শং শং হং রা। যার অর্থ আমি কিছুই বুঝতে পারলাম না। হয়তো সে কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করে থাকবে, কিন্তু এমন আশ্চর্য ফল পাওয়া গেল তাতে। ডানা ঝটপটানোর শব্দ মুহূর্তে বিলীন হয়ে গেল। আবার ফিরে এলো পূর্বাবস্থা। হরিকে জিজ্ঞেস করলাম, হরি, আমাদের আর কত দূর যেতে হবে? এই যে দাদা, এসে গেছি। ওই যে দূরে বাড়ি দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। তাই তো, এতক্ষণে খেয়াল হলো। অদূরেই দেখা যাচ্ছিল বাড়িটিকে। গেটের সামনে জ্বলছে একটা নীলাভ দ্যুতিময় আলো। বাড়িটিকে একটা দুঃখের স্বপ্নের সৌধ বলে মনে হচ্ছিল। বাড়িটিকে দেখেই মনে কেমন একটা অশুভ ইঙ্গিত এলো। আমার মনে হলো যেন এই বাড়িটি একটি শয়তানের পীঠস্থান। গেটের সামনে পৌঁছলাম। কর কর ক্যাঁচ ক্যাঁচ ঘর ঘর শব্দ তুলে গেটটা খুলে গেল। শব্দ শুনে মনে হলো এই গেট যেন বহুদিন যাবৎ খোলা হয়নি। অথচ আশ্চর্যের বিষয়, যে এই গেট খুলে দিল তাকেও দেখতে পেলাম না। গাড়িটি ফটক পেরিয়ে বাড়ির সামনে এসে দাঁড়াতেই আবার সেই তীক্ষ্ণ অবরুদ্ধ কান্নার স্বর শোনা গেল। কোনো মানুষ যে এভাবে কাঁদতে পারে তা বিশ্বাস হয় না। হরি এক লাফে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেল। তুমি একটু অপেক্ষা করো দাদা, আমি এক্ষুনি আসছি। এদিকে সেই তীক্ষ্ণ কান্নার রেশ আমার কানে যেন বেড়েই চলেছে, আর আমার হৃৎপিণ্ড যেন তার সাথে তাল মিলিয়ে দ্বিগুণ ভয়ে ধুকপুক করে উঠছে। আমি দুহাতে দোকান চেপে ধরলাম। গাড়ির গরু দুটিকে ছাড়া আর কোনো প্রাণীকেই আমি দেখতে পাচ্ছিলাম না। অথচ আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার চোখ আমার দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে। আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যেন আমারই দিকে লক্ষ্য রাখছে। আমার প্রতিটি আচার আচরণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, হরি বাড়ির ভেতরে চলে যাওয়ার পরই গরু দুটো মাথা ঘুরিয়ে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টিতে ফুটে উঠছে জিঘাংসা আর লালসা। লকলকে জিভ বেরিয়ে আছে ওদের মুখ থেকে। আগুনের ভাঁটার মতো চোখ দিয়ে ঝরে পড়ছে হিংস্রতা। ওরা যেন আমাকে গিলে খেতে চাইছে। বুঝতে পারছি যে কোনো মুহূর্তেই ওই গরু দুটো লাফ দিয়ে আমার ঘাড়ে পড়তে পারে।
কিন্তু ওরা হয়তো ওদের প্রভুকে ভীষণ ভয় পায়, সেজন্যই সাহস পাচ্ছে না। হরি বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে, বলল, এসো দাদা, তোমার ঘরটা ঠিকঠাক করে এলাম। জানোই তো সব নিজের হাতে করতে হয়, তাই তোমার কোনো অসুবিধা না হোক তার সব ব্যবস্থাই করে রেখে এসেছি। এসো 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 এসো। আরে না না, ব্যস্ত হতে হবে না। কথাটা বলেই আমি গাড়ি থেকে নেমে হরিকে অনুসরণ করলাম। চাঁদের আলোয় বাড়িটা যেন প্রাচীন পোড়ো বাড়ি বলেই মনে হচ্ছিল, যেন প্রকাণ্ড এক হাঁ করে সে সব কিছুকে গিলে ফেলতে চাইছে। কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালাম। এই অন্ধকারে ওই বাড়ির অন্ধকূপের ভিতরে গিয়ে ঢুকতে মন সায় দিচ্ছে না। একটু আগে যে কান্নার শব্দ আমাকে ব্যাকুল করে তুলেছিল, সে কথা মনে পড়তেই হৃদস্পন্দন যেন আরো দ্রুত হয়ে উঠল। মনে হলো বাড়ির বাইরেই যা অমঙ্গল, বাড়ির ভেতরের অমঙ্গল তার চেয়ে ঢের গুণ বেশি। কিন্তু এখন ইচ্ছে থাকলেও ফিরে যাওয়ার পথ বন্ধ, সুতরাং আমাকে এগিয়ে যেতেই হবে। বাড়ির ভেতরে ঢোকার মুহূর্তেই মনে হলো শত সহস্র জল জলে চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার ডান দিক বাঁ দিক দেখতেই চোখগুলো যেন ছায়া মূর্তির মতো আস্তে আস্তে ওপর থেকে উঠে গেল। আমি দাঁড়িয়ে আছি দেখে হরি বলল, আহা, আরে দাঁড়িয়ে রইলে কেন? ও সব কিছু নয়, ভেতরে এসো। ভেতরে যেতেই সমস্ত বাড়ি যেন আলোয় ভরে উঠল, যেন মৃত সঞ্জীবনীর কাজ করলো এই আলো। আমরা দোতলার একটি সুসজ্জিত কক্ষে এসে উপস্থিত হলাম। তোমার পছন্দ হয়েছে? সারাদিন যা পরিশ্রম গেল তাতে এ ঘর আমার কাছে স্বর্গ। তবে এ কথা বলতেই হয় হরি, বাইরে থেকে দেখে এই বাড়ির ভেতরটা যে এমন আধুনিক সাজ সরঞ্জামে ভরা তা বিশ্বাস করা যায় না। শুনে খুব ভালো লাগলো। আমি আপাতত যাচ্ছি। তোমার কোনো দরকার হলে টেবিলে এই যে কলিং বেল আছে তা বাজিয়ে দিলেই আমি উপস্থিত হব। তোমার এখন ঘুমের প্রয়োজন, তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে। এবার আমি চলি। সত্যি আমি ক্লান্ত, কিন্তু তাহলেও আমার চোখে ঘুম এলো না। যতবারই চোখ বুঝি ততবার নানান রকম দুঃস্বপ্ন আমার ঘুমের মধ্যে আমায় তাড়া করে বেড়ায়। ঘুম ভেঙে যায়, ঘেমে উঠি, মনের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। বিছানা ছেড়ে উঠে ঘরের মধ্যে পায়চারি করতে থাকি। সকাল থেকে সমস্ত ঘটনাকে একে একে জোড়া দিই। মনে হয় এই হরি কি তবে পিশাচ সিদ্ধ? হঠাৎ দেখলাম ঘরের জানলাগুলো সব বন্ধ। আমি এগিয়ে গিয়ে একটা জানলা খুলে দিতেই এক ঝলক ঠান্ডা হাওয়া আমার মুখে আছড়ে পড়ল। বুঝলাম আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। জানলা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দৃষ্টিগোচর হলো না। গাঢ় অন্ধকারে ভরে আছে চারিদিক। আবার জানলা বন্ধ করে বিছানায় বসতে যাব, হঠাৎ একটা তীব্র হৃদয় বিদারক করুণ আর্তনাদ। জীবনে আমি কখনো এই ধরনের শব্দ শুনিনি। কি বিভৎস সেই আর্তনাদ! যে বাড়িতে কেবলমাত্র হরি ছাড়া আর কেউ বাস করে না, সে বাড়িতে মেয়েলি সুরে এইভাবে কে কাঁদে? তাহলে কি হরি কিছু গোপন করে আছে আমার কাছে? আমি যেন মরিয়া হয়ে উঠলাম। দরজা খুলে ছুটলাম সেই আর্তনাদ মিশ্রিত কান্নাকে অনুসরণ করে। বারান্দা দিয়ে কিছুটা এগোতেই মনে হলো পাশের ঘর থেকে ভেসে আসছে সেই শব্দ। আমি দরজার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে সেই শব্দ থেমে গেল। নিমেষেই এক অদ্ভুত নিস্তব্ধতার রহস্যজাল যেন আরো গভীরভাবে জড়িয়ে ধরল আমায়। আমার এখন কি করা উচিত? নিজের ঘরে ফিরে যাওয়া উচিত, নাকি সেই
কান্নার উৎস খুঁজে দেখব। ভাবতে গিয়ে মনে হলো, হরি কোনো অসামাজিক কাজের সঙ্গে জড়িত নয় তো? আজ সকাল থেকে এমন অনেক কিছু সহ্য করেছি যা আমার সহ্য সীমার বাইরে। তাহলে শেষ চেষ্টাটা করে দেখব না কেন? মনে হওয়া মাত্রই সামনের দরজা ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। আর দরজা খোলা মাত্রই যে দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল তা যেমন ভয়ানক তেমনি বিস্ময়কর। শিরায় শিরায় বয়ে গেল ঠান্ডা রক্তের হিমেল স্রোত। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। ঘরের ঠিক মাঝখানে একটি কাঁচের কফিনের মতো তৈরি করা রয়েছে, আর তাতে শুয়ে রয়েছে একটি সুন্দরী রমণী। স্থির দৃষ্টি তার আমার দিকে, নিষ্পলক, প্রাণহীন, সতেজ, জীবন্ত দৃষ্টি। হঠাৎ দেখলে মনে হয় যেন মমি, কারণ তার সর্বাঙ্গ ব্যান্ডেজ দিয়ে বাঁধা। চোখের দৃষ্টি থেকে যেন কোনো ধারালো রশ্মি বেরিয়ে এসে আমাকে লেহন করতে লাগলো। শিরশির করে উঠল ভেতরটা। আমি সেখান থেকে নড়তে পারছি না। মেয়েটির যেন একটি সম্মোহনী শক্তি ছিল। হঠাৎ বাইরে ভীষণ শব্দে বাজ পড়ল। বৃষ্টিও পড়তে শুরু করেছে। বজ্রপাতের সঙ্গে সঙ্গে জরাজীর্ণ বাড়িটা যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। আমি নিজের ঘরে ফিরে যাওয়ার আগে আরেকবার তাকিয়ে দেখে প্রচণ্ডভাবে চমকে উঠলাম। কাঁচের সেই কফিনটা যেন একটু নড়ে উঠল। পরক্ষণেই আবার ডালাটা দুভাগ হয়ে খুলে গেল। তারপর সে সুন্দরী যেন চোখের পাতা খুলে ধীরে ধীরে উঠে আসতে লাগলো। রক্তবর্ণ জিভ বার করে সে ঠোঁট দুটিকে ভিজিয়ে নিচ্ছিল বারবার। মেয়েটি এবার এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। কিসের যেন একটা আনন্দে মেয়েটির চোখ দুটো চকচক করে উঠছে। বিদ্যুতের আলোয় আরো উজ্জ্বল হয়ে উঠছে বিভৎস চাহনি। আমি একদম কাছে এসে দাঁড়াতেই তার বন্ধ ঠোঁট দুটি খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক লকলকে লাল রঙের জিভ। ওই অবস্থাতেই মেয়েটি চিৎকার করতে লাগলো। ওর চোখ থেকে ঝরছে আগুনের হলকা, যেন মূর্তিমতি এক অভিশাপ ডাকিনী হয়ে ছুটে আসছে তাজা রক্ত শুষে খাওয়ার উল্লাসে। আরো কাছাকাছি এসে পড়ল সে ভয়ঙ্কর ডাকিনী। লোভাতুর হিংস্র চোখ দুটো আরো বড় হয়ে উঠল। জিভ বার করে সে একটা বিভৎস শব্দ করে উঠল। ব্যান্ডেজে বাঁধা হাত দুটি প্রসারিত করে দিল আমার দিকে। আমি সভয়ে দুপা পিছিয়ে এলাম। রক্ত পিপাসু ডাকিনি তখন আমার সামনাসামনি। পেছনে সরতে গিয়ে দেখলাম একটা লোহার রড রাখা আছে। আমি নিজেকে তৈরি করলাম। সেই মুহূর্তে সাহস হারানো মানে অবধারিত মৃত্যু। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। সে অশরীরী হোক বা রক্ত মাংসের মানুষ, আমি আর এক পা এগোলেই ওর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। হঠাৎ সেই মেয়েটি অস্বাভাবিক চিৎকার করে লাফিয়ে পড়ল আমার দিকে। আমি তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলাম। মেয়েটির লক্ষ্যভ্রষ্ট হল, যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠল তার মুখ চোখ। আরো ভয়ঙ্কর হয়ে উঠল সে। লকলকে জিভ এখন তার মুখ থেকে বেরিয়ে গলা অবধি নেমে এসেছে। সেখান থেকে লালা ঝরছে অবিরত। আমিও হাতের রডটা তুলে ধরলাম সজোরে। ওই রডটা চালিয়ে দিলাম মেয়েটির মাথা লক্ষ্য করে। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, দেখলাম সেই মুহূর্তে হরিনারায়ণ এসে কোথা থেকে রডটা ধরে ফেলল। আর এক মুহূর্ত দেরি হলেই মেয়েটার মাথা দুফাক হয়ে যেত। হরিকে দেখে মেয়েটি যেন কুঁকড়ে এতটুকু হয়ে গেল। হরি ভৎসনার সুরে
আদেশের ভঙ্গিতে বলল, তোমাকে অনেকবার সাবধান করে দিয়েছি ইলা যে তুমি কখনোই আমার বন্ধু বান্ধবদের উপর আক্রমণ করবে না, কিন্তু তুমি এত লোভী। ছি 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 ছি। এই মুহূর্তে নিজের ঘরে যাও। ইলা যেন কোনো এক জাদুমন্ত্র বলে সুর করে তার ঘরের ভিতরে ঢুকে গেল। হরি আমাকে বলল, তুমি বাইরে কেন বেরিয়েছো দাদা? এই ঝড় জলে বৃষ্টির মধ্যে বাইরে থাকা নিরাপদ নয়। ঘরে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। বলেই হরিনারায়ণ ঢুকে গেল ইলার ঘরের মধ্যে। আমি নিজের ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু এক প্রচণ্ড কৌতূহল ইলার ঘরের দরজার কাছে টেনে নিয়ে গেল আমাকে। হরি কি করছে ইলার সঙ্গে সেটা আমাকে জানতেই হবে। চুপিসারে ভেতরের দিকে তাকাতেই যে দৃশ্য দেখলাম তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। হরির চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তার হাতে প্রকাণ্ড এক চাবুক, আর সেই চাবুক দিয়ে সে ইলাকে সপাসপ মেরে চলেছে। ইলার মুখ দিয়ে বেরিয়ে আসছে করুণ আর্তনাদ। হরি বলছে, শোনো ইলা, তোমার যা চাই আমি সবই জুগিয়ে চলেছি। এরপরেও তুমি যদি আমার আদেশ অমান্য করো তাহলে ফল ভালো হবে না। তোমার লোভের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। যাও যাও, নিজের জায়গায় ফিরে যাও। ইলা কোনো কথা না বলে কাঁচের বাক্সের ভিতরে গিয়ে শুয়ে পড়ল। হরি একটা জীবন্ত মুরগি সে বাক্সে ঢুকিয়ে দিয়ে ডালাটা বন্ধ করে দিল। আমি আস্তে আস্তে নিজের ঘরে ফিরে এলাম। আমি যা দেখলাম তার কতটা সত্যি আর কতটা দুঃস্বপ্ন সেটা নিজেও জানি না। মেয়েটি কে, আর কেই বা তাকে ওই অবস্থায় রেখেছে? ইলা বলে মেয়েটি জীবিত না মৃত? এমন হাজার প্রশ্ন ভিড় করে এলো আমার মনে, কিন্তু আমি তার কোনো সমাধান খুঁজে পেলাম না। এই এত অশুভ শক্তির মধ্যে হরি কিভাবে বসবাস করছে? তাহলে কি হরি সত্যি নিজে আর বেঁচে নেই, নাকি এই অশুভ শক্তিকে চালনা করে হরি নিজে? হট করে একটা শব্দ হতেই ফিরে তাকালাম পাশের জানলার দিকে। একটা দমকা হাওয়া যেন হুট করে জানলার পাল্লাটা খুলে ঢুকে গেল, আর তপ করে ঘরের আলোটা নিভে গেল। কিন্তু ওটা কি? ওই যে খোলা জানলার ঠিক বাইরে একজোড়া জ্বলন্ত চোখ হিংস্র রক্তলোভী পৈশাচিক উল্লাসে যেন ঝরে পড়ছে ওর দৃষ্টি। অন্ধকারের মধ্যে সে যেন এগিয়ে আসছে আমারই দিকে। হৃৎপিণ্ডের স্পন্দন যেন দ্রুত হয়ে উঠেছে। কি করব স্থির করে উঠতে পারছি না। সেই ভয়ঙ্কর চোখ আমার আরো কাছাকাছি চলে এলো। নড়বার ক্ষমতাটুকু বিলুপ্ত হয়েছে আমার। এবার হয়তো সে আমাকে ছিঁড়েই খেয়ে ফেলবে, বসিয়ে দেবে তার হিংস্র ধারালো নখর। একটা ভয়ানক আওয়াজ। হঠাৎ লক্ষ্য করলাম জ্বলন্ত চোখ জোড়া যেন আগের দুটি হারিয়ে ফেলেছে। যেন খানিকটা ভীত হয়ে সে ধীরে ধীরে সরে যেতে লাগলো। সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকানি আর তার সাথে হরির কণ্ঠস্বর ভেসে এলো। অন্ধকারে বসে রয়েছো কেন দাদা? টেবিলের তলায় হারিকেন আছে তো, জেলে দাও। আমি মন্ত্রমুগ্ধের মতো উঠে দেশলাই বের করে ফস করে একটা কাঠি জেলে হেরিকেনটা জ্বালিয়ে ফেললাম। হরিকে বেশ চঞ্চল ও গম্ভীর মনে হলো। সে এগিয়ে এসে আমার সামনের চেয়ারে বসে পড়ল, আর আমি কিছু বলার আগেই যথেষ্ট গম্ভীর গলায় হরি বলে উঠল, দেখো দাদা,
বারবার এক কথা বলা আমার স্বভাব নয়। তোমায় অনেকবার বলেছি অযথা কৌতূহল দেখাবে না, ঘর ছেড়ে বাইরে যাবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। এর ফল ভালো হবে না। আপাতত তুমি এই বইগুলো পড়ো। আমার মনে হয় তুমি যা জানতে চাও সব উত্তর পেয়ে যাবে। তাই বলে হুট করে ঘর ছেড়ে বাইরে বেরিয়েও না যেন। হঠাৎই তার কণ্ঠস্বর যেন আগের মতো আর গম্ভীর নয়, বরং আর্দ্র হয়ে উঠেছে। সে বলল, আমি তোমাকে বিশ্বাস করি দাদা। আমি জানি তুমি নিরহংকারী ও পরোপকারী। আর আমি এটুকুও জানি যে তুমি নিশ্চয়ই আমার জন্য এটুকু উপকার করতে কার্পণ্য করবে না। কি যা তা বলছো? উপকার করার প্রশ্ন আসছে কেন? তুমি বইগুলো হাতে নিলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, আর কেনই বা উপকারের প্রত্যাশা করি তোমার থেকে। হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ নাও হতে পারে, শুধু বন্ধুকৃত্যটুকু করলেই চিরকৃতজ্ঞ থাকবো দাদা। কি নরক যন্ত্রণা যে আমরা ভোগ করছি তা তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি আমাদের মুক্তি দাও, এই নরককুণ্ড থেকে উদ্ধার করো দাদা, উদ্ধার করো। আমি হরির থেকে ব্যাপারটা সম্পূর্ণ শুনতে চাইলাম, কিন্তু তাকিয়ে দেখলাম হরি নেই, চেয়ার শূন্য। বিছানা ছেড়ে এগিয়ে চললাম বুক সেলফের দিকে। দেখতে হবে ওই বইগুলোতে কি এমন লেখা আছে যেখানে আমার সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। একটা বিভৎস আর্তনাদ শুনে আমি ছুটে গেলাম জানলার দিকে। জানলাটা একটু ফাঁক করে দেখি সে এক ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির সামনের চাতালে হরি দাঁড়িয়ে আছে, তার হাতে চাবুক, আর সেই চাবুক দিয়ে নির্দয়ভাবে প্রহার করে চলেছে 4-5টি বিশাল আকারের বাদুড় শ্রেণীর জীবকে। আর সেই আর্তনাদ ছড়িয়ে পড়ছে চারিদিকে। কয়েক ঘা চাবুক খাওয়ার পর বাদুড়গুলোর দেহের পরিবর্তন হতে লাগলো। তার বদলে দেখা গেল বেশ কয়েকজন মানুষকে। হরির গলা পাওয়া গেল। হতভাগার দল, হ্যাঁ, তোদের মুক্তির জন্য আমাকে এত কষ্ট স্বীকার করতে হচ্ছে, অথচ প্রতিবারই তোরা আমার চেষ্টাকে বানচাল করে দিস। ফের যদি অবাধ্য হোস, এখানে তোদের আশ্রয় হবে না। আশা করি কথাগুলো মনে থাকবে। তোদের জন্য হাঁস এনে রেখেছি, আজ হাঁসের রক্ত পান করগে। যা যা। হরি গুটি কয়েক হাঁস ওদের দিকে ছুড়ে দিতেই আর এক মুহূর্ত দেরি না করে হাঁসগুলোর গলায় দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষতে লাগলো, আর ওদের ঠোঁটের কষ বেয়ে বেরিয়ে আসতে লাগলো তাজা রক্ত। পৈশাচিক এই কাণ্ড দেখে ভয়ে শিউরে উঠল আমার বুক। কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা খেয়াল নেই। হঠাৎ চুরির শব্দে আমার চমক ভাঙল। ফিরে দেখি দরজার সামনে দাঁড়িয়ে ইলা। একটু আগে যাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখে এলাম, এখন সেই রূপ তার নেই, বরং তার বদলে শ্রেষ্ঠ এক সুন্দরী দাঁড়িয়ে আছে আমার সামনে, যেন স্বর্গের অপ্সরার আবির্ভাব হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার ব্যান্ডেজ কোথায়? খলখল করে হেসে উঠল ইলা। সেই হাসির আমেজ যেন মগজকে অসাড় করে দিল। ইলা আমার দিকে এগিয়ে আস্তে আস্তে অনুযোগ ভরা কণ্ঠে বলল, আমাকে জোর করে ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে রেখেছে ওই হতভাগা হরিনারায়ণ। কিন্তু হরির সাথে আপনার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। ঝাঁঝালো গলায় ইলা বলল, ও আমাকে জোর করে এখানে কয়েদ করে রেখেছে, কিন্তু আমি এখান থেকে পালাতে চাই। কিন্তু কি ইলা? বলবো বই কি, নিশ্চয়ই বলবো, এই জন্যই তো এলাম। কিন্তু
হেরিকেনের আলোটা নিভিয়ে দিন। হঠাৎ হরি এসে পড়লে ভারী মুশকিল হবে। না না, মোটেই সেটি হবে না। সেটা বড় লজ্জার। আর তাছাড়া এখানে যা ঘটছে তাতে আলো ছাড়া আপনার সাথে এক বিন্দুও সময় কাটানো সমীচীন নয়। বেশ, তবে বারান্দায় আসুন, ওখানে দাঁড়িয়ে শুনবেন। কি যে হলো, এত ঘটনার পরেও ইলাকে অনুসরণ করে আমি বারান্দায় এলাম। বারান্দায় তখন গাঢ় অন্ধকার, বৃষ্টির জোরও অনেক কমে গেছে। ইলাকে দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখছিলাম এক সাদা মূর্তি অন্ধকারে দাঁড়িয়ে আছে। আর ফিসফিস করে সেই মূর্তিটি বলল, আসুন আসুন। আমি নিঃশব্দে এগিয়ে গেলাম মূর্তিটির কাছে। বলো, কি বলতে চাও? আমাকে জোর করে হরি এখানে আটকে রেখেছে। আপনি আমাকে উদ্ধার করুন। আমি দিনের পর দিন ওর অত্যাচারে জর্জরিত। হাতের কাছে খাবার থাকলেও ও আমাকে খেতে দেয় না, জানেন? সে তো ভারী অন্যায় কথা। হরি যে এত নিচে নেমে যাবে সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ইলা, আমি নিশ্চয়ই তোমাকে উদ্ধার করব। কথাটা মাঝপথে আটকে গেল। আচম্বিতে ইলা আমাকে জড়িয়ে ধরল। ইলার নিঃশ্বাস পড়ছে আমার গালে। উফ, কি ঠান্ডা সেই নিঃশ্বাস! মনে হচ্ছে হিমালয়ের বরফ ঘেরা গিরি শিখর থেকে যেন হিমশীতল হাওয়া বইছে। আমি নিঃসাড় হয়ে ইলার কবলে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। হঠাৎ ইলা মুখটাকে আমার ঘাড়ের কাছে নামিয়ে নিয়ে এলো। তারপরে তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিল আমার ঘাড়ে। আমি বুঝতে পারছিলাম হরির কথা না শুনে আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। এই মেয়ে নিশ্চয়ই পিশাচি। জীবনের অন্তিম সময় গুনছি। এমন সময় সপাং করে একটা চাবুকের শব্দ আমার কানে এলো। বুঝতে পারলাম আমি মুগ্ধ। ইলা আমাকে ছেড়ে পালিয়েছে। ছি ছি দাদা, কতবার বারণ করেছি ঘরের বাইরে না যেতে, কিন্তু কথা না শুনে কতখানি বিপদে পড়লেন বলুন তো। সব সুন্দরী মেয়ে মানুষ হয় না, কেউ কেউ পিশাচিনীও হয়, মনে রাখবেন। যান যান, ঘরে শিগগিরই ফিরে যান। অপরাধের মতো সুট করে নিজের ঘরে ফিরে এলাম। ধীরে ধীরে বুক সেলফের কাছে গেলাম। কই, কোনো বই তো দেখতে পাচ্ছি না। আছে শুধু একটা কালো খাতা। খাতাটা তুলে নিয়ে এলাম। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে কালো খাতাটা যেই খুলেছি, অমনি প্রচণ্ড গর্জনে সারা বাড়ি যেন গুম গুম করে উঠল। সবাই খাতাটা বন্ধ করে দিলাম। গর্জনের চোটে কানে তালা লাগার উপক্রম। মনে হচ্ছিল শত সহস্র ক্ষুধার্ত হিংস্র একসাথে গর্জন করছে, আর সেই দাপটে সারা বাড়ি ঘর থরথর করে কাঁপছে। আমি এবার বদ্ধপরিকর। কি আছে ওই খাতায় আমাকে জানতেই হবে। পাতা উল্টাতেই যা নজরে পড়ল তা দেখে অবাক হয়ে গেলাম। হরির লেখা সেই চিঠি। আমি জানি একমাত্র আপনি ছাড়া আমার এই উপকার কেউ করবে না, তাই আপনাকে এখানে নিমন্ত্রণ করে আনতে হয়েছে। সকাল হলেই আপনি আর একটুও সময় নষ্ট না করে গয়ায় গিয়ে এই খাতায় যেসব নাম ধাম গোত্র লেখা আছে তাদের নামে পিণ্ডদান করে এই হতভাগাদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করুন। এই হতভাগারা বজ্রাঘাতে মৃত্যুবরণ করে। যে দু একজন ক্ষীণ দেহে বেঁচেছিল, এ বাড়ি যাদের ছিল, তারা এত মৃতদেহ দেখে ভয় পেয়ে কোনোভাবে মৃতদের কবর না দিয়ে বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে রাত্রি হলে এরা কবর ছেড়ে উঠে পড়ে।
এবং রক্তের নেশায় পাগল হয়ে যায়। জীবন্ত যা কিছু দেখতে পায় তাদেরই রক্ত শোষণ করতে থাকে। আমিও করেছি, কারণ ওই বজ্রাঘাতে আমারও মৃত্যু হয়েছিল। আমি ছিলাম এই বাড়ির ম্যানেজার। এরা আমার অধীনস্থ কর্মচারী, তাই আমার কথা ওরা এখনও মেনে চলে। ইতি হরিনারায়ণ। হরির চিঠি। এরপর পাতার পর পাতা লেখা ইলা, হরি ও অন্যান্যদের নাম গোত্র। আমি লক্ষ্য করলাম আমার শরীর তখন ঘামে ভিজে সপসপে। অবিশ্বাস্য ব্যাপার, যাদের সাথে আমি কথা বলছি তারা কেউ বেঁচে নেই। তাহলে কি আমি প্রেতপুরীতে বাস করছি? কালো খাতাটা নিয়ে আমি ছুটলাম ইলার ঘরের দিকে। দরজা খুলেই দেখলাম কাচের কফিনটা। সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শুয়ে আছে ইলা, ঠিক যেমনটা প্রথমবার দেখেছিলাম। চোখের দুটো মনি স্থির। ইলা মৃত, কিন্তু ঠোঁটের কষ বেয়ে তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছে। এতক্ষণে সকাল হয়েছে। দরজার ফাঁক দিয়ে সকালের সূর্যের আলো প্রবেশ করেছে, কিন্তু কফিন বা ইলা আর কিছুই দেখতে পেলাম না। ধীরে ধীরে আমার চোখের সামনে যেন সব অদৃশ্য হয়ে গেল। পড়ে রইল কতগুলি মুরগির পালক। দোতলা থেকে দৌড়ে নিচে নেমে এলাম, ঠিক যেখানে কাল আমাদের গরুর গাড়িটি রাখা ছিল। দিনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে যে পর পর সমাধিক্ষেত্র। কালো খাতার ক্রমিক নম্বর অনুসারে কবরগুলি সাজানো আছে। ফলকের উপরে লেখা নাম কালো খাতার নামের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে গেল। ধীরে ধীরে ইলার কবরের সামনে এসে দাঁড়ালাম। অনেকক্ষণ হলো সকাল হয়ে গেছে, তবুও মৃত ইলার কবরের সামনে দাঁড়িয়ে গাটা যেন ছমছম করে উঠল। হরিনারায়ণ না থাকলে কাল রাতে যে কি হতো! ইলার দাঁত দুটি আমার রক্ত শোষণ করে আমাকেও এইখানেই ফেলে রাখত। ভাবতেও শিউরে উঠলাম। হঠাৎ সেখানে একটা কোদাল দেখতে পেলাম। হাতের কালো খাতাটা মাটিতে রেখে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করলাম। কেন খুঁড়ছি নিজেও জানি না। কিছুক্ষণ পরেই কফিনটা বেরিয়ে পড়ল। হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে আস্তে আস্তে কফিনের ঢাকনা খুলতেই চমকে উঠলাম। পচনশীল দেহ নয়, আর সেই মুখ আর ঠোঁটের ঘষ পেয়ে নেমে আসছে রক্তের ধারা। হরিনারায়ণ বলেছে এদের মুক্তি দিতে গেলে একমাত্র গয়ায় পিণ্ডদান করতে হবে। রাতের অন্ধকারের ভয় এখন অনেকটাই কমে এসেছে। বাড়িটির দিকে তাকালাম। অতীব জরাজীর্ণ চুন বালি খসে পড়া একটা বাড়ি। চারিদিকে ছড়িয়ে আছে একরাশ কঙ্কাল। বুঝতে পারলাম এই হতভাগ্যের দল ভুল করে এই বাড়ির দিকে পা বাড়িয়ে প্রেতাত্মাদের খাদ্য হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই প্রেত পুরী ছেড়ে বেরিয়ে পড়তে হবে। আমি ছুটলাম ভুতুরিয়া স্টেশনের দিকে। আজ সন্ধ্যের শেষ ট্রেনটি আমাকে ধরতেই হবে, না হলেই নেমে আসবে রাত্রির অন্ধকার, আবার জেগে উঠবে প্রেতাত্মা। আর ভাবছি গতকাল রাতের কথা। হঠাৎ মনে হলো কালো খাতাটা ফেলে এসেছি ইলার খবরের পাশে। আবার ফিরে যাব সেই ভয়ানক প্রেতপুরীতে। ভাবতেই মনটা কেমন যেন দমে গেল। কিন্তু হরিনারায়ণ আমার প্রাণ বাঁচিয়েছে। তার একটা বিশ্বাস ছিল, আমি নিশ্চয়ই তার কথা রাখব। আমি পেছন ফিরে আবার চললাম সেই অভিশপ্ত বাড়ির দিকে। হ্যাঁ, কালো খাতাটা পড়ে আছে,
ঠিক ইলার কবরের পাশেই। হাতে তুলে নেওয়ার সময় আমার চোখ দুটো ইলার কফিনের দিকে নিবদ্ধ হলো। যে কফিনে শুয়ে আছে ইলা, সেদিকে বেশিক্ষণ তাকানো যায় না। মনে হয় মোহর জালে এক্ষুনি বেঁধে ফেলবে সে। তাড়াতাড়ি কালো খাতাটা নিয়ে হন হন করে হাঁটতে লাগলাম ভুতুরিয়া স্টেশনের দিকে। মাঝে মাঝে পেছনে ফিরে দেখছি, আবার হন হন করে হাঁটছি। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে। পথে একটি শালবন পড়ে। একটা ছোট্ট নদী শাখো পেরোতেই একটা শালবনের ভেতরে সরু রাস্তা চলে গেছে। কাল এই রাস্তা দিয়ে হয়তো আমরা হরিনারায়ণের সেই অভিশপ্ত বাড়ির উদ্দেশ্যে চলেছিলাম। হাঁটতে হাঁটতে সূর্য তখন প্রায় পশ্চিম দিকে হেলে পড়েছে। এক ফালি সরু পথ। মনে হয় এ রাস্তায় মানুষের সচরাচর যাতায়াত নেই, পরিত্যক্ত হিসেবেই পড়ে আছে বহুদিন ধরে। বহুদিন পর আমি যেন হেঁটে চলেছি এই পথ দিয়ে। গাছগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা রক্ত পিপাসী নরখাদক। গাছগুলোর যেন নেচে নেচে হেলে দুলে উঠছে। আস্তে আস্তে কালো অরণ্যের চারিদিকে ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমি দৌড়তে শুরু করলাম। ঠিক কতক্ষণ দৌড়েছি জানি না। প্রাণ ভয়ে দৌড়ে দৌড়ে শেষে যেখানে গিয়ে পড়লাম, সেখানে দেখলাম শালবন শেষ হয়ে গেছে। আর 2-3 মাইল, তারপরে সে ভুতুরিয়া স্টেশন। মনে মনে হিসেব করলাম ঠিক কতক্ষণ লেগেছিল সেই অভিশপ্ত গরুর গাড়িতে করে আমার সেই বাড়িতে আসতে। অবশ্য আমি হেঁটে অত তাড়াতাড়ি কোনোভাবেই সেই স্টেশনে পৌঁছতে পারতাম না। তবুও কোনো এক মন্ত্র বলে আমি যেন সত্যি একসময় স্টেশনে পৌঁছে গেলাম। হয়তো অলক্ষেই হরিনারায়ণই আমাকে সাহায্য করছে এই স্টেশনে পৌঁছতে। কিন্তু এত কিছু করেও আমি সময়ে পৌঁছতে পারলাম না। আমি যখন পৌঁছলাম তখন ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। আমার শরীরের সর্বশক্তি যেন অসাড় হয়ে এলো। একটা লাল আলো ধীরে ধীরে মুছে যাচ্ছে। চারিদিক ডুবে যাচ্ছে অন্ধকারের মধ্যে। হঠাৎ আবার সে কান ফাটানো ক্রন্দন ধ্বনি। এই এক টানা কান্নার আওয়াজ কাল থেকে আমাকে বিহ্বল করে তুলেছে। দুহাত দিয়ে কান চেপে ধরলাম, কিন্তু পা দুটো যেন একটুও নড়তে চাইল না। কিছুক্ষণ বাদে সেই কান্নার রেস থেমে গেল। শেষ ট্রেনটা আজও ধরতে পারলাম না। এবার কোথায় যাব সেটা বুঝে উঠতে পারছি না। হঠাৎ দেখলাম একটা ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসছে। কে সে? কিছুক্ষণের মধ্যে সেই ছায়ামূর্তি আমার একদম কাছাকাছি চলে এলো। আমায় জিজ্ঞেস করলো, মাস্টার মশাই, গাড়ি কি চুলি গেছে? লোকটার কথা শুনে একটা পাষাণ ভার যেন আমার বুক থেকে নেমে গেল। একজন গ্রাম্য লোক, আমারই মতো ট্রেন ধরতে এসেছে, কিন্তু ট্রেন ধরতে পারেনি। তার কাছেই জানতে হবে আশেপাশে কোন গ্রাম আছে। আজ সেখানেই এই রাতটুকু আশ্রয় নিতে হবে। আমি বললাম, হ্যাঁ, গাড়ি চলে গেছে, আমিও ধরতে পারিনি। কথাটা শুনে লোকটা চঞ্চল হয়ে উঠল। বলল, না 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 বাবু, এই জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়। তিনাদের বড্ড উৎপাত। আমি চললাম। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা তো ভয় কিসের? আমারও একটা আস্তানার দরকার। যদি কিছু মনে না করেন আমি আপনার সঙ্গে যেতে পারি? ঠিক আছে, তবে এই জায়গাটা ভালো নয়। তাড়াতাড়ি পা চালান, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম। সে ক্রমাগত রাম নাম জপ করতে করতে চলেছে। হঠাৎ লোকটি আমাকে ছেড়ে দিয়ে সচকিতে ছুটতে শুরু করলো। দিক বিদিক কাঁপিয়ে তখন শুরু হয়ে গেছে
গেছে সেই তীক্ষ্ণ ভয়াল আর্তনাদ। অদূরে প্রাণ ভয়ে যে লোকটি পালাচ্ছিল তার সামনেই দাঁড়িয়ে আছে ইলা, সেই লাশময়ী ভুবন মোহিনীর রূপের ছটা। তার চোখ দুটো অদ্ভুত উজ্জ্বলতায় চকচক করছে। লোকটা প্রথমে হতভম্ব হয়ে গেছিল, তারপর কি এক অমোঘ আকর্ষণে লোকটি পার্থিব এবং অপার্থিব সমস্ত জ্ঞান হারালো। ধীর পদে ইলাও এগিয়ে গেল লোকটির দিকে, ঠিক যেভাবে শিকারী পশু তার শিকারের দিকে এগিয়ে যায়। দুহাতে তাকে জড়িয়ে ধরল, মুখটা নেমে গেল লোকটির ঘাড়ের কাছে। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ হঠাৎ কোথা থেকে যেন একটুখানি সাহস এলো আমার মনে। আমি ছুটলাম ইলার দিকে, চিৎকার করে বলতে লাগলাম, ছেড়ে দে, ছেড়ে দে শয়তানি, এক্ষুনি ছেড়ে দে। ইলা লোকটিকে ছেড়ে দিল। সে সেখান থেকে চলে গেল। লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি তাকে তুলতে গিয়ে দেখি লোকটি মারা গেছে। তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যেন শুষে নিয়েছে। সেই রক্তলোভী ইলা যে কোনো সময় আমাকেও আক্রমণ করতে পারে। কি করব বুঝে উঠতে পারছি না। কি যেন আমায় বলল, টিকিট ঘরে আশ্রয় নাও দাদা, সেখানে তুমি নিরাপদ। যেন হাওয়ায় ভেসে আসছিল সেই আওয়াজ। ছুট লাগালাম আবার স্টেশনের দিকে। ছুটতে ছুটতে স্টেশন মাস্টারের দরজার কাছে এসে পড়লাম। আরে, এই টিকিট কাউন্টারটা বন্ধ ছিল না একটু আগে? তাহলে এর তালা খোলা কেন? অবশ্য এসব কথা ভাববার মতো মনের অবস্থা ছিল না তখন। শুধু মনে পড়ছিল হরিনারায়ণ বলেছিল বাইরে বেরোবেন না, অর্থাৎ ঘরের ভেতরে এই পিশাচি কোনো ক্ষতি করতে পারবে না। আলোটা জ্বালিয়ে চেয়ারের উপরে বসতেই নজরে পড়ল হরিনারায়ণ একটা টুলের উপরে বসে রয়েছেন। আমি খুব দুঃখিত হরি, আমি আন্তরিকভাবে সঙ্গে বললাম। ট্রেনটা ধরার আপ্রাণ চেষ্টা করতে গিয়েও দেরি হয়ে গেল। সবই জানি দাদা, আমারই ভুল হয়ে গেছে। কালো খাতাটার পাশে রাস্তার নকশা রাখলে তোমার পক্ষে সুবিধে হতো। তাড়াতাড়িতে সে কথা ভুলে গিয়েছিলাম। আরে ঠিক আছে, তার জন্য কি? আমি আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, হরিকে আমার একটু ভয় করছে না। যদিও যে হরি আমার সামনে বসে রয়েছে সে জীবিত মানুষ নয়, সেটা জানা সত্ত্বেও হরিনারায়ণ যেন আমার মনের কথা পড়েই বলল, ওসব কথা ভেবে আর লাভ নেই দাদা। তবে তোমার কৌতূহল মেটানোর জন্য এটুকু বলতে পারি, হ্যাঁ, ওরা সত্যিই কবর থেকে উঠে আসে। ঠিক এই মুহূর্তে যদি কেউ ইলা বা বাকিদের কবরের সামনে যায়, দেবে কফিনগুলো খালি। রক্তপান করিয়েই ওই দেহগুলোকে পচন থেকে রক্ষা করা গেছে। যতদিন না ওরা মুক্তি পাচ্ছে ততদিন ওদের এভাবেই থাকতে হবে। সারা রাত ওরা কোনো না কোনো জীবিত প্রাণীর রক্তের সন্ধান করবে, তারপর নিজেদের পিপাসা মিটিয়ে আবার চলে যাবে যথাস্থানে। মানুষকে ভোলাবার জন্য ওরা মোহ জানে, আমিও জানি। কিন্তু আমি এই চক্রবহ থেকে বেরোতে চাই। আমি মুক্তি চাই, ওদেরও। শুধু একবার অনুরোধ, বাইরে বেরিও না। গত রাতে আমার কথা না শুনে যে বিপদে পড়েছিলে, অহেতুক সাহস দেখিয়ে নিজের এবং আমাদের আর বিপন্ন করো না দাদা। হরিনারায়ণের কথাগুলি যেন অতল গভীরে তলিয়ে গেছে, যেন বহুদূর থেকে সেই কথাগুলো ভেসে আসছে। কথা শেষ হতেই আমার চমক ভাঙল। হরিনারায়ণ আর নেই। দরজা বন্ধ করে কেবলমাত্র জানলাটা খুলে রাখলাম।
প্রচণ্ড মানসিক উত্তেজনা আর ক্লান্তিতে শরীর মন কাহিল হয়ে পড়েছিল। পা দুটোকে টেবিলের উপর তুলে খানিক জিরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আস্তে আস্তে ঘুম নেমে এলো চোখে। আচমকা ঘুমটা ভেঙে গেল একটা জোরালো শব্দে। একটা শিয়াল জানলা দিয়ে লাফিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। আমি কিছু করার আগেই একটা লোমশ হাত জানলা দিয়ে ঢুকে শিয়ালটাকে টেনে বাইরে বের করে নিল। একটা কাতর অন্তিম ধ্বনি শোনা গেল শিয়ালের কণ্ঠে। আমি দ্রুত জানলার কাছে চলে গেলাম। দেখতে পেলাম কয়েক হাত দূরে না মানুষ না পশু শ্রেণীর একটি জীব শিয়ালটিকে মুখে চেপে ধরেছে। কয়েক সেকেন্ড পরেই জীবটি ছুঁড়ে ফেলে দিল শিয়ালটিকে। বোঝা গেল সে আর বেঁচে নেই। ওর শরীরের সমস্ত রক্ত যেন শুষে নিয়েছে। ফিরে এসে চেয়ারে বসতে না বসতেই ভেসে এলো আবার সেই অমানসিক ধ্বনি, তীব্র সেই কান্নার রেশ। আর তার কয়েক মিনিট পরেই জানলার ধারে দেখা গেল ইলাকে। লোভাতুর চোখে সে তাকিয়ে আছে আমারই দিকে। ঘৃণায় সারা অঙ্গ জ্বলে উঠল আমার। চিৎকার করে বলে উঠলাম, দূর হও এখান থেকে, তুমি একজন গ্রাম্য লোককে হত্যা করেছ। শয়তানি, দূর হয়ে যাও আমার সামনে থেকে। হরিনারায়ণ আমার বন্ধু, মৃত হলেও তার আত্মা অমর। প্রকৃতপক্ষে এমন সৎ আত্মা এই পৃথিবীতে কমই আছে, আর তোমরা শয়তানিরা কোনোভাবে তার ধারে কাছে পৌঁছতে পারবে না। ইলার চোখ দুটি যেন জ্বলে উঠল। হরিনারায়ণ আপনাকে ভুল সংবাদে বিভ্রান্ত করছে। আসলে হরিনারায়ণ চায় না যে আমি এখানে আসি। আমি আর আমার চোখকে কি করে অবিশ্বাস করব? আমার চোখের সামনেই তো সে গ্রাম্য লোকটিকে জড়িয়ে ধরে তুমি রক্ত শোষণ করেছো। লোকটি মারা গেছে, এটাও কি আমার চোখের ভুল? হো হো শব্দে হাসির ঝংকার তুলে ইলা বলল, আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন। সন্ধ্যের আলো আধারিতে এমন মরীচিকা আলোকে দেখে। তাছাড়া এসব কথা হরি আপনার মনে ঢুকিয়েছে। আপনি ভয়ে ভুল দেখেছেন। প্ল্যাটফর্মে কোনো লোকই পড়ে নেই। আমি তো ওই দিক দিয়েই আসছি। মিথ্যে কথা। মিথ্যে নয়, এসব হরিনারায়ণের চালাকি। ও আমাকে মুক্তি দিতে চায় না, তাই এসব কথা আপনাকে বানিয়ে বানিয়ে বলেছে। আপনি নিজের চোখে দেখে যান, বিশ্বাস না হলে দেখে যান আমি মিথ্যে বলছি নাকি সত্যি। ইলার কথার মধ্যে একটা অমোঘ আকর্ষণ ছিল, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। ইলার গলা শুনে যে কেউ সেই কথার মোহে পড়তে পারে। এই সবটাই তার পিশাচি বুদ্ধি। কিন্তু আমি সব কথা ভুলে গিয়ে ইলার সঙ্গে দরজা খুলে বাইরে বেরোলাম। দেখতে হবে সত্যি সত্যি কোনো গ্রাম্য লোকের মৃতদেহ সেই রাস্তার উপর পড়ে আছে কিনা। যদি না থাকে তাহলে মনে করব ইলার কথাই সত্যি। বুঝবো হরিনারায়ণ আমাকে বোকা বানাচ্ছে। রাস্তার উপরে পা দিতেই ইলা চলে এলো আমার সান্নিধ্যে। একটা হিমশীতল স্পর্শ অনুভব করলাম আমার বাহুতে। ইলার চোখ দুটি যেন আমাকে স্থবির করে দিয়েছে। বুঝলাম এই দৃষ্টির থেকে কোনো মানুষের নিস্তার নেই। সে যেন সম্মোহিত করেছে আমাকে তার দৃষ্টি দিয়ে। আমি জ্ঞান হারাবার আগে আমার শুধু এইটুকুই মনে আছে, হরিনারায়ণের হাতের চাবুক সপাং সপাং করে ইলার গায়ে আঘাত করছে, আর হরিনারায়ণ বলছে, কতবার বলতে হবে আমাদের মুক্তির একমাত্র হাতিয়ারকে আমাদেরই রক্ষা করতে হবে। তোমার লোভ ক্রমাগত সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরও যে কি কি কথা হরিনারায়ণ বলেছিল তা আমি শুনতে পেলাম না। কেমন একটা গোঁ গোঁ আওয়াজ করে
সব অন্ধকার হয়ে গেল। আমি জ্ঞান হারালাম। ভোর যখন হলো তখন দেখলাম যেদিকে গ্রাম্য লোকটি ইলার শিকার হয়েছিল সেখানেও কোনো মৃতদেহ নজরে পড়ল না। আমি একটু অবাকই হলাম। তাহলে কি ভুল দেখেছি? হঠাৎ দেখতে পেলাম একটা ময়লা গামছা পড়ে আছে। বুঝলাম ব্যাপারটা সম্পূর্ণ নির্ভুল নয়, কারণ এই গামছা আমি ওই লোকটির কাঁধেই দেখেছিলাম গতকাল। সকালের আলোতে ভাবতেই পারছিলাম না গত দুদিনের বিভীষিকার কথা। তাহলে গত দুদিন যা দেখেছি সেটা সত্যি, নাকি এই মনোরম আলোতে পাখির কলতান, লোকজনের যাতায়াত এটা সত্যি? কোন জগতের ভেতরে কোন জগৎ বাস করে? আমরা সাধারণ সাদা চোখে যা দেখি তার আড়ালেও আরো কত কি লুকিয়ে আছে। হঠাৎ মনে পড়ল সে কালো খাতাটার কথা। সে কালো খাতা যদি সত্যি খুঁজে পাই তাহলে বুঝবো এসব সত্যি, আর তা না হলে ভাববো এই সব কিছু আমার উর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র। ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে। আহ, কি শান্তি! সত্যি কালো খাতাটা কোথাও নেই। সবই কল্পনা, সবই কল্পনা। হরি, ইলা, বিশু, জগদীশ, আহ কি আনন্দ ভোরের নতুন শুরুতে। কিন্তু কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। আমার মনে পড়তে থাকে এদের সবার ক্ষুদ্র বাবার নাম, ঠাকুর দাদার নাম। কিন্তু এ কি করে সম্ভব? এতগুলো নাম আমার সব মনে আছে, এমনকি তাদের গোত্র পরিচয় মনে আছে। এসব ভুলবার কোনো উপায় নেই। এসব এসব কি? আমার সমস্ত জাল ভেদ করে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো কানে। সচকিতে উঠে দাঁড়ালাম। দেখলাম ট্রেন আসছে। মনের ভেতর থেকে যেন বলে উঠল, এখন আমার প্রথম গন্তব্য গয়া। হরিনারায়ণকে দেয়া সেই কথা আমি ফেলতে পারবো না। একবার নয়, বহুবার হরিনারায়ণ আমার প্রাণ বাঁচিয়েছে গত দুদিনে। ট্রেন এসে থামতেই গুটি কয়েক লোকের সঙ্গে আমি উঠে পড়লাম ট্রেনের কামরায়। ভুতুরিয়া স্টেশন ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ট্রেন। হরিনারায়ণের উদ্দেশ্যে মনে মনে প্রণাম জানালাম। ইলার উদ্দেশ্যেও প্রার্থনা করলাম। মনে মনে শপথ করলাম ওদের আমি সাপ মুক্ত করবই। কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে আমাদের সঙ্গী হয়ে যান, আমাদের সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে রিং করতে ভুলবেন না। আমাদের আজকের প্রতিবেদন ছিল ইলা। আজকের গল্পটি নেওয়া হয়েছে শ্রী উপেন মান্নার লেখা ডাকিনী ভিলা গল্পটি অবলম্বনে। আমাদের গল্পে আজকে কণ্ঠশিল্পী হিসেবে আমরা পেয়ে গেছি ইলার ভূমিকায় বিপাশা, কথকের ভূমিকায় সৌম্য, স্টেশন মাস্টারের ভূমিকায় রাহুল, হরির ভূমিকায় শুভদীপ এবং গ্রাম্য মানুষের ভূমিকায় আমরা পেয়ে গেছি রিজুকে। আবার চলে আসবো আগামী সপ্তাহে নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, গল্পে থাকবেন।